এলএস অনলাইন স্কুলের তৃতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব। তবে তার আগে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এর আগে কিন্তু আমরা অবশ্যই জেনেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার মানে ইংরেজি শেখার জন্য কিন্তু প্রতিদিন প্র্যাকটিস থাকতে হবে। আর আজকে যে টপিকটি আলোচনা করতেছি এই টেন্স শেখানোর পদ্ধতি টোটালি ভিন্ন এবং এই পদ্ধতিটি টোটালি আমারই নিজের আবিষ্কার। বিশেষ করে এটা আমি এত সহজ করে লিখেছি যে আমি কিন্তু শুরুতেই বলেছি যে এটা লার্ন টেন্স উইথিন 30 মিনিটস, 30 মিনিটে টেন্স শিখুন। আমরা কিন্তু টেন্স এখানে লাগছে বিকজ ইট হেল্পস ইউ টু মেক সেন্টেন্স ইজিলি, স্পন্টেনিয়াসলি অ্যান্ড পারমানেন্টলি। আসলে আমাদের এটা সহজভাবে শেখার একটা উপায়, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে এবং পারমানেন্টলি স্থায়ীভাবে। যেমন আমরা অনেক সময় ইংরেজি যখন ভাষা শিখি, বিশেষ করে স্পোকেন শিখি, তখন কিন্তু আমরা কিছুদিন শিখি তারপর আবার ভুলে যাই। বাট আমাদের ইএলএস অনলাইন স্কুলের স্পেশালিটি হচ্ছে যে পারমানেন্ট, এটা সাস্টেইনেবল হবে, অর্থাৎ স্থায়ী হবে। যাই হোক, দেখো যে 30 মিনিটের মধ্যে টেন্স শিখুন, কারণ এটি আপনাকে সহজভাবে ও স্থায়ীভাবে একটি বাক্য তৈরি করতে সহায়তা করবে। ডোন্ট স্পেন্ড 12 মান্থ অর 12 ইয়ার্স। এখানে 12 মাস কিংবা 12 বছরের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার একটা সহজ কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি হোয়াট ইজ টেন্স, টেন্স কী? অনেকে এটা কিন্তু উত্তর দিতে পারবেন, অর্থাৎ 100 জনের মধ্যে আমি দেখেছি যে 90% স্টুডেন্টস অ্যান্সার দিতে পারে না। এটার কারণ কি? দেখো, টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। এটা হচ্ছে যে একটা কাজের একটা সময়। দ্য আদার নেম অফ টেন্স ইজ টাইম। আসলে টেন্সের অপর নাম টাইম। তার মানে আমরা যদি টেন্সকে টাইম বলি তাও ভুল হবে না। যেমন লামিয়া ইজ লার্নিং ইংলিশ, লামিয়া ইংরেজি শিখছে। এখন এখানে লামিয়া স্পেন্ডস টাইম ফর লার্নিং, লামিয়ার একটা সময় ব্যয় হয়েছে এই যে শেখার জন্য, লার্নিংয়ের জন্য। এই যে সময়, এই সময়টাকেই বলে টেন্স। তার মানে ধরো একজন কৃষক মাছ ধরে, সেই মাছ ধরার জন্য একজন জেলে মাছ ধরে, এই মাছ ধরার জন্য যে সময়টা ব্যয় হয়েছে, এই সময়টাই হচ্ছে টেন্স। যাই হোক, কোশ্চেন, হোয়াট ইজ দ্য বিগিনিং স্ট্রাকচার অফ টেন্স? বাক্যের শুরুর গঠন কী? যেমন এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল। যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিংবা বাংলা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বাক্য বিভিন্নভাবে হতে পারে। আমরা জানি যে যেমন আমরা কথা বলি, আমি খাই ভাত, বা আমি ভাত খাই, যে কোনোভাবে কিন্তু আমরা বাংলায় এক্সপ্রেশন করতে পারি। কিন্তু ইংরেজিতে একবারে একটা ইউনিক একটা পয়েন্ট আছে। এই জন্যই তো ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, বিকজ ইট ইজ ইজি। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই কথাটার উপরে বেস ধরে আমরা কিন্তু সব সেন্টেন্সেই সাজাবো। তারপরে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, এখানে কিন্তু কমপ্লিমেন্টও থাকতে পারে। আমি কেন কমপ্লিমেন্ট লিখেছি এখানে অবজেক্টের পরিবর্তে, এটা সামনে আলোচনায় আসতেছে। তো যাই হোক, এখন যে পড়াটা পড়বো, হ্যাভ টু রিমেম্বার, অবশ্যই মনে রাখতে হবে এভরি সেন্টেন্স হ্যাজ নো সাবজেক্ট অর অবজেক্ট। প্রত্যেক সেন্টেন্সেই সাবজেক্ট এবং অবজেক্ট থাকে না। আমরা এভাবে এখন সাবজেক্ট আর অবজেক্ট জানতে পারলে আমাদের স্পিকিংটা খুবই সহজ হবে। কারণ কি, অনেক সময় আমরা সাবজেক্ট ছাড়াই সেন্টেন্স বলি। যেমন আমরা এরকম বলতে পারি যে এই বিল্ডিংটির কাজ 1990 সালে শুরু হয়েছে। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। তার মানে কীভাবে সাবজেক্ট নাই এটা আমি আলোচনা করব, আমার সাথে অবশ্যই মন দিয়ে শুনতে হবে। আবার যদি আমি বলি যে সে স্কুলে যায়, এখানেও কিন্তু অবজেক্ট নাই। তাহলে কীভাবে নাই? যেমন অনেকেই যদি বলবে তোমাকে যে সেই স্কুলে যায়, এটার মধ্যে হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে স্কুল অবজেক্ট, এরকম অনেক আইডিয়া দেবে। বাট আই থিঙ্ক আফটার 30 মিনিটস, 30 মিনিট পর তোমার আইডিয়াটা একবারে ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্ট এবং অবজেক্ট কী। তো যাই হোক, নাইস টু নো, একবারে জেনে রাখা সহজ। প্রশ্ন করো কী বা কাকে খুঁজে পাবে অবজেক্টটাকে। যেমন এখন আমরা অবজেক্ট শিখবো, কী বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে। লামিয়া ইজ ইটিং ম্যাঙ্গো, লামিয়া আম খাচ্ছে। নাও মেক এ কোশ্চেন, হোয়াট ইজ লামিয়া ইটিং, লামিয়া কী খাচ্ছে, বা হুম ইজ লামিয়া ইটিং, লামিয়া কাকে খাচ্ছে। এখানে প্রথম কোশ্চেনে লামিয়া কী খাচ্ছে, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি যে লামিয়া আম খাচ্ছে বা ম্যাঙ্গো খাচ্ছে। সো হেয়ার ইজ ম্যাঙ্গো ইজ অবজেক্ট, এখানে আমটা অবজেক্ট, আমরা অবজেক্ট পেয়ে গেছি। বাট ইফ উই সে, যদি আমরা বলি রূপা ইজ গোয়িং টু কলেজ, রূপা কলেজে যাচ্ছে। নাও মেক এ কোশ্চেন, এখন প্রশ্ন তৈরি করো যে রূপা কী যাচ্ছে বা রূপা কাকে যাচ্ছে। বলে যে কী এবং কাকে দ্বারা তো কোনো প্রশ্নই করা যায় না, তাহলে তো অবজেক্টে আশা করা যায় না। সুতরাং কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করে আমরা অবজেক্ট না পাই, তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সে অবজেক্ট নেই। তার মানে এটা প্রশ্ন হওয়ার কথা ছিল রূপা কোথায় যায়, কিন্তু কোথায় দ্বারা কোশ্চেন করা যাবে না। তার মানে আমরা জানলাম যে অবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে। হ্যাভ টু রিমেম্বার,
মনে রাখতে হবে দৈনিক আমরা যত কথা বলি তার 4 ভাগের 3 ভাগ প্যাসিভ সেন্টেন্স। তাই প্যাসিভ আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্যাসিভ আইডিয়া না থাকলে আইএলস এক্সামেও 6 পাওয়া সম্ভব না। সো দেয়ার ইজ নো অ্যান্সার ফর দিস সেন্টেন্স, সো দেয়ার ইজ নো অবজেক্ট ইন দিস সেন্টেন্স। এবার আমরা সাবজেক্টটা সম্পর্কে জানবো। সাবজেক্ট কীভাবে খুঁজে পাবো? প্রশ্ন করো কে বা কারা। এই কে শব্দ দ্বারা এবং কারা শব্দ দ্বারা প্রশ্ন করতে হবে। সাবজেক্ট তোমায় দেবে সারা। যেমন রিদি ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, রিদি বাগানে হাঁটছে। নাও মেক এ কোশ্চেন, এবার প্রশ্ন তৈরি করো হু ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, কে বাগানে হাঁটছে। আমরা উত্তর পেয়ে গেছি রিদি। তার মানে এই সেন্টেন্সে আমরা অবশ্যই জেনেছি যে সাবজেক্ট আছে। বাট ইফ উই সে, যদি আমি বলি আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি খুলনায় জন্মগ্রহণ করেছি। সো নাও মেক এ কোশ্চেন, কে বা কারা আপনাকে খুলনায় জন্ম দিয়েছে। এখানে কে বা কারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় নাই, সুতরাং আমরা এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট পাইনি, কারণ কে বা কারা জন্ম দিয়েছে। এখন আমি এটার উত্তর কিন্তু এভাবে দিতে পারি যে আমি তো খুলনায় নিজে নিজে জন্ম হতে পারি নাই, আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে। বাট এখানে কিন্তু সেন্টেন্সে পিতামাতা বা প্যারেন্টস এই শব্দটি উল্লেখ নাই। সো উই ক্যান সে উইদাউট সাবজেক্ট অর অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া উই ক্যান মেক এ সেন্টেন্স, আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। বাট উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এ সেন্টেন্স, ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। সো ভার্ব ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভার্বকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। সুতরাং আমরা ভার্বকে ইংরেজি ভাষার প্রাণ বলবো। এই যে এই ইউনিক কনসেপ্ট, এটা একটা ইউনিক কনসেপ্ট এবং এইটাই আমরা বলবো যে সহজ। সুতরাং ভার্বের উপরে জোর দিতে হবে, অর্থাৎ আমরা স্পোকেনে যত কথা বলি প্রায় কথাগুলো আমরা কি ভার্বের উপরে ডিপেন্ডেন্ট। নাও এখন আমরা যে ভার্বগুলো সাজাবো, এটা অ্যাকচুয়ালি আমরা যত কথা বা এই যে আমাদের যে এক্সপ্রেশন প্রকাশ, এগুলোই তো সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স সম্পর্কে দেখো, আমরা ছোটোবেলায় শিখেছি যে কতগুলো পাশাপাশি শব্দ বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। বাট এই কথাটি পিসি দাস, যে রাইটার, ইংরেজি রাইটার, সে বলছে যে না, কতগুলো পাশাপাশি ওয়ার্ড বসা দরকার নাই, যদি একটা ওয়ার্ড হয় এবং সেটা যদি মনের ভাব প্রকাশ করে সেটাও সেন্টেন্স। যেমন একজনে বললো যে মে আই কাম ইন স্যার, ভিতরে আসতে পারি স্যার, আমি বললাম যে কাম আসো। এই যে কাম শব্দটি, এটাই সেন্টেন্স, একটা ওয়ার্ড, বাট এইটা একটা সেন্টেন্স। আবার যদি আমরা বলি নো, তখন এই নো শব্দটি সেন্টেন্স হবে। সুতরাং আমরা জানলাম যে সেন্টেন্স হওয়ার জন্য একটা ভার্বেই যথেষ্ট। তো যাই হোক, এইবার যে সেন্টেন্সগুলো আমরা সাজাবো, এই জন্য আমাদের যে আমার একটা ওই যে বললাম যে টেন্সের যে একবার লাইফ লার্নিং পার্ট, ইন্টারন্যাশনাল লার্নিং সিস্টেমে যে জিনিসটা আছে, যে এটা কিন্তু 12 বছর শেখার দরকার নাই। অর্থাৎ দেখো 5 মিনিট, জাস্ট 5 মিনিট একটু মন দিয়ে শুনলেই এই সেন্টেন্সটি অবশ্যই পারা যাবে। যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে প্রেজেন্টের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার দেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো 12টা। বাট আমি বলছি যে নাম মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট কীভাবে করতে হবে, যেমন এইটার আগে, এই যে বিয়নের আগে যদি আমরা সাবজেক্ট বসাই এবং পরে যদি অবজেক্ট বসাই, তাহলেই তো একটা সেন্টেন্স হয়ে গেল। সুতরাং ভার্বের প্রতি আমি কিন্তু গুরুত্ব দিয়েছি। তার মানে আই হ্যাভ গিভেন ইম্পর্টেন্স অন ভার্ব। ভার্ব মাথায় এই ভার্বটা রাখতে হবে। দেখো এখানে কন্টিনিউয়াস কি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজের পরে ভি3, হ্যাভ বিন হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি। এগুলো কিন্তু আমাকে অবশ্যই ভয়েস দিতে হবে মুখস্থ করে, এবং মুখস্থ আমি কোশ্চেনও করবো যে এটা আসলে কি। যেমন অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, এটা এখন যদি আমি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি না দিই তাহলেই তো সেন্টেন্সটি ভুল। যেমন যদি বলি আই অ্যাম গো টু মার্কেট, এটা ভুল। আই অ্যাম গো টু মার্কেট কোনো দিন হবে, অর্থাৎ অ্যামিজারের পরে যদি ভার্ব থাকে সেটা হবে সেন্টেন্স, আই অ্যাম গোয়িং টু মার্কেট। আবার আই হ্যাভ বি3 যদি দেবে আই হ্যাভ গিভেন হিম এ শার্ট, আমি তাকে একটি শার্ট দিয়েছি। এই যে হ্যাভ গিভেন, যদি আমি এখানে গিভেন না বলি, যদি বলি আই হ্যাভ গিভ, সেন্টেন্স ভুল। তার মানে আমাদের নিয়ম মানতে হবে যে হ্যাভ হ্যাজের পরে ভি3 বসবে। এইটাই টেন্সের ম্যাজিক। টেন্সের ম্যাজিক মানে ভার্ব। যেমন তুমি যদি কখনো মসজিদে যাও, মসজিদে গেলে কি করতে হয়, আমরা পাঞ্জাবি গিয়ে দিই, টুপি মাথায় দিই। আবার যদি আমরা বিয়ের অনুষ্ঠানে যাই তখন আমরা এক ড্রেস পরি, আবার বাসায় আমরা অন্য ড্রেস পরি। এই যে এক এক পরিস্থিতিতে আমরা এক একটা সিচুয়েশন অবলম্বন করি, ঠিক টেন্সেও এইটাই আমাদের শেখাচ্ছে যে অ্যামিজারের পরে আইএনজি, হ্যাভেজের পরে ভি3, হ্যাভ বিন হ্যাজবিনের পরে ভার্বের সাথে আইএনজি। এখন অনেকে বলে স্যার আমরা তাহলে কোন টেন্স ব্যবহার করবো কথার সময়? না, এতগুলো মাথায় রাখার কোনো দরকার নাই। যদি বোঝা যায় কথাটা এখন বর্তমানের, তাহলে প্রেজেন্টে চলে যাওয়া। কথা যদি অতীতের হয় পাস্টের এক্সপ্রেশনে চলে যাওয়া। কথা যদি ফিউচার হয় ফিউচারের এক্সপ্রেশনে চলে যাওয়া। এখন সবচেয়ে বেশিভাবে ভালোভাবে মনে রাখতে হবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 3টা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এই 2টা, 5টা, ফিউচার ইনডিফিনিট 6টা। তার মানে আমরা 90% ল্যাঙ্গুয়েজ যা ইউজ করি বা এক্সপ্রেস করি ইন আওয়ার ডেইলি লাইফ, এই 6 সেন্টেন্স কভার্স অল দ্য expressions in our daily life.
সুতরাং এই 6টাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, হ্যাভেজের পরে V3। তো যাই হোক, এটা একটু একবারে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় যে আই ওয়াজ, যেমন আই ওয়াজের পরে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা যেমন এখন অনেক সময় আমরা যদি বর্তমানের প্রেজেন্ট কথাগুলো বলি তখন বেশিরভাগই হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। আবার পাস্টের যদি অতীত যে কোনো এক্সপ্রেশনে যাই পাস্ট ইনডিফিনিট সরাসরি। ফিউচারে যে কোনো কথা আসবে, যেমন আমি বিদেশ যাব, আমি কাজ করব, আমি আগামীকালকে ঢাকা যাব, এই কথাগুলো ফিউচার ইনডিফিনিট। তার মানে মাথায় রাখতে হবে যে মানে তিনটা ভাগ, তিনটা অ্যাসপেক্টসে আমরা আসলে বাক্য বর্ণনা করি। ওকে, যাই হোক, দিস পার্ট ইট ইজ কল্ড তাবিজ। এই যে এটাকে যদি মনে রাখা যায়, ওই যে তাবিজ থাকলে যেমন মানুষ ভূতে ধরে না, ঠিক এইটুকু যদি পার্ট থাকে, আই থিঙ্ক একবারে ইংলিশ স্পন্টেনিয়াসলি, পার্মানেন্টলি অ্যান্ড কারেক্টলি ইউ ক্যান স্পিক ইন ইউর ইংলিশ। তো যাই হোক, এই কথাটা আমাদের এখানেই পরেরটা আমরা চলে যাচ্ছি। নাইস টু নো, এখানে এই কথাগুলোই বললাম যে এই সেন্টেন্সগুলো তাবিজের মতো কাজ করে। তো যাই হোক, এখানে বিয়ন বলতে আমি কি বুঝিয়েছি? বিয়ন বলতে বোঝাইছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 ভার্বের পাস্ট ফর্ম এবং B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু অবশ্যই এটার উপর আমাদের সামনে একটা লেসন আসবে। তো যাই হোক, যেমন প্রেজেন্ট বর্তমানে যদি কথা বলি তখন এরকম বলবো যে আই গো টু মার্কেট, আই রাইট এ লেটার, আই সি ইউ, আই স্পিক উইথ মাই মাদার। এগুলো হচ্ছে প্রেজেন্ট বর্তমানের বর্ণনা। আবার অতীতে আমি মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম, আই স্পোক উইথ হার, আমি তার সাথে কথা বলেছিলাম। B3 হ্যাভ হ্যাজ, দেখো এখানে B3 মানে হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হ্যাডের পরে B3 বসে, অথবা প্যাসিভে B3 বসে, যেমন রিটেন, সিন, স্পোকেন। তো যাক, এটার উপর আমাদের ক্লাস আসতেছে। এবার আমরা দেখো কিভাবে এই যে টেন্সের তিনটা ভাগ অলরেডি আমি আলোচনা করেছি, এবং এগুলো কিন্তু আমি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমি বলেছি ওই তাবিজের মধ্যে। তো জাস্ট এখানে তুমি দেখবা যে কীভাবে সেন্টেন্স সাজিয়েছি। যেমন আই ওয়াক ইন দ্য গার্ডেন, এই যে এই সেন্টেন্সগুলো বারবার পড়ার মাধ্যমে স্পোকেনটা ক্লিয়ার হবে। যেমন আই ওয়াক ইন দ্য গার্ডেন, আই অ্যাম ওয়াকিং ইন দ্য গার্ডেন, আই হ্যাভ ওয়াকড ইন দ্য গার্ডেন, আই হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য গার্ডেন। এভাবে আর 40টা যে চারটা করে 12টা, এভাবে এই ওয়াক দিয়ে তুমি 12টা সেন্টেন্স তৈরি করে আমাদের অবশ্যই যে ফেসবুক পেজ আছে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপলোড করে দিবে এবং বলবে, মুখে বলবে এবং আপলোড করবে। তো যাই হোক, এবার আমরা পাস্ট ইনডিফিনিটের এই একইভাবে সাজিয়েছি পাস্ট ইনডিফিনিট। যেমন আই ওয়াকড ইন দ্য গার্ডেন, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। আমি কিন্তু একই সেন্টেন্স, তুমি এবার ভার্ব ভিন্ন করবা। যেমন তুমি লিখবা আই রিড বুক, আই অ্যাম রিডিং বুক, এরকম ভিন্ন ভিন্ন ভার্ব নেওয়া, 10টা ভার্ব নেওয়া, এভাবে অনেকগুলো সেন্টেন্স বলবা এবং লিখবা। মিনিমাম একটা 10 মিনিটের অন্ততপক্ষে বা মিনিমাম 5 মিনিটের একটা ভয়েস তোমাকে 5টা ভার্ব দিয়ে হলেও আমাদের এই গ্রুপে আপলোড করতে হবে। দেখবা যে একবারে পানির মতো মনে হচ্ছে। যত বেশি এক্সারসাইজ করা যায় তত বেশি মনে থাকবে। যাই হোক, এবার ফিউচার ইনডিফিনিট ওইভাবে লিখছি, আই শ্যাল ওয়াক ইন দ্য গার্ডেন। তো যাই হোক, একবারে খুব সহজ, বা এইভাবে আমরা 12টা বানিয়েছি। তো দিস আর 12 স্ট্রাকচার ফর রাইটিং সেন্টেন্স। যদি এরকম সেন্টেন্স লিখতে হয় এই 12টা স্ট্রাকচার, অবশ্যই 12টা স্ট্রাকচার বলতে ওই যে তাবিজটুকু মনে রাখতে হবে। আগে সাবজেক্ট দেওয়া, পরে অবজেক্ট দেওয়া, মাঝখানে যেমন ওই যে রিড ব্যবহার করবা, কখনো ব্যবহার করবা, যে সি কখনো ব্যবহার করবা, ওয়াক হাঁটা কখনো ব্যবহার করবা, যে সি দেখা, এরকম বিভিন্ন ভার্ব আনতে হবে এবং সেন্টেন্স তৈরি করতে হবে। তো আই থিঙ্ক ইউ ক্যান ডু ইজিলি। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কোশ্চেন করতে ভুলবে না। এইভাবে আমি কিন্তু আরও দেখিয়েছি, দেখো আই সি এ বার্ড, উই ওয়াচ টিভি, এরকম। তবে এখানে একটা ম্যাজিক কিন্তু আমি বলেছি যে আজকে যেটা জানবো সেটা একবারে 1 মিনিটের মধ্যে জেনে ফেলবো। যে আমরা কিন্তু গতকালকে যে নাম্বার এবং পার্সন নিয়ে আমরা কথা বলেছি সেকেন্ড ক্লাসে। তো আজকে ওইটা নিয়ে আর কথা বলবো না। আমি আজকে আরেকটা জাস্ট একটা গুরুত্বপূর্ণ একটা আইডিয়া দিয়ে আমি শেষ করছি আজকের ক্লাসটি। সেটি হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস হবে। সেকেন্ড ক্লাসে সাবজেক্ট এবং পারসন বুঝিয়েছি। তো থার্ড পারসন সিঙ্গুলার, যেমন মনে করো লামিয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ভিজিট স্কুল না, এস বাই এস হয়েছে। মারিয়া লাইকস টু রিড নোবেল, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইভাবে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। এখানে কিন্তু আমরা গত সেকেন্ড ক্লাসে এগুলো আলোচনা করেছি, নাম্বার এবং পারসন। প্রয়োজনে যদি না বুঝে থাকো ওই ক্লাসটি আবার দেখে নিবে। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং আশা করি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি গ্রুপে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ।